চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার কাছে। আপা, আবার ফিরে এলাম আপনার কাছে এবং একই সাথে জানাচ্ছি নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও এবং দর্শকদেরও জানাচ্ছি নারী দিবসের শুভেচ্ছা। এই যে আমরা বলছি যে নারী দিবসে 2025-এর প্রতিপাদ্য হচ্ছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। এই প্রতিপাদ্য নিয়ে মূলত কোন বিষয়টিকে আমরা উঠিয়ে নিয়ে আসতে চাচ্ছি? নারী দিবসের সূচনা কিন্তু অনেক আগে থেকেই। আপনার কাছে এবং দর্শকদের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কি বিশ্ব পুরুষ দিবস সম্বন্ধে জানেন? যে বিশ্ব পুরুষ দিবসটি কবে এবং আন্তর্জাতিক পুরুষ দিবস কবে পালিত হয়? আমরা কি কেউ জানি? এটা ৩রা নভেম্বর পালিত হয়। অর্থাৎ এই নারী দিবসটা যে আমরা পালন করছি তার মধ্যেই কিন্তু একটা বৈষম্যের ছোঁয়া এবং গন্ধ আছে। আমরা কিন্তু আন্তর্জাতিক পুরুষ দিবসকে এত হাইলাইট করে পালন করছি না, এবং সেখানেই কিন্তু ক্ষমতায়ন, সমতা এর মধ্যে যে বিভেদটা সেটা স্পষ্ট। আমরা যদি আমাদের এসডিজি গোলগুলো দেখি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেগুলো বাংলাদেশের নারী নীতিতেও পরিস্ফুট হয়েছে, আমাদের সংবিধানের মধ্যেও সেই বিষয়গুলো উঠে এসেছে। এই এসডিজি গোলগুলোর মধ্যেই কিন্তু সমতার কথা বলা হয়েছে, নারী এবং কন্যার উন্নয়নের কথা বলা হয়েছে। আমাদের সংবিধানেও এই একই বিষয়গুলো বারবার উত্থাপিত হয়েছে। এবং নারী দিবসে যখন একটি প্রতিপাদ্য দেয়া হয়, সেই বিষয়টিকে মানুষের মুখে আনার জন্য, আমাদের জীবনযাপনে এবং চিন্তার ধারার মধ্যে আরও পরিস্ফুট করার জন্যই প্রতি বছর এই প্রতিপাদ্যটা নির্ধারণ করা হয়, যাতে এটা হাইলাইট হয়, আলোচিত হয় এবং হয়তো কোথাও না কোথাও আমাদের চিন্তার জায়গায় একটা পরিবর্তন নিয়ে আসে। আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। আমরা আইনগত জায়গা থেকে বলছি যে নারীর সম অধিকারের কথা, কিন্তু বাস্তবে কি এর প্রয়োগ আসলেই আছে? আমাদের লাস্ট সেন্সাস অনুযায়ী বাংলাদেশের অর্ধেকের বেশি নারী। আমাদের যে সংবিধান কিন্তু আমাদেরকে সমান অধিকারের কথা বলেছে। এই কয়েকদিন আগে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি সংবিধান সংশোধন বা সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন একটি রিপোর্ট দিয়েছে জানুয়ারির শেষ সপ্তাহে, এবং সেই কমিশনের যে রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে বাংলাদেশের সংবিধানে পঞ্চদশ সংশোধনীর বলে, যেটা 2011 সালে এসেছিল, সেখানে উল্লেখ করা ছিল যে রাষ্ট্র নারীর ক্ষমতায়ন এবং নারীকে সাম্য দেবার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, সব ধরনের পদক্ষেপ নেবে। আমি দেখে খুব অবাক হলাম যে এই বিষয়টিকে আমাদের সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেখানে এই বিষয়টিকে বাদ দেওয়া হয়েছে, উজ্জ্ব রাখা হয়েছে, যেটা আমাকে একটু আহত করেছে। পঞ্চদশ সংশোধনী আমাদের দেশে বর্তমানে বিতর্কিত এবং বর্তমানে এটি বিচারাধীন রয়েছে, এবং মহামান্য আদালতই সিদ্ধান্ত নেবেন পঞ্চদশ সংশোধনীর কোন অংশ থাকবে, কোন অংশ থাকবে না। কিন্তু এই বিষয়টি, অর্থাৎ নারীর সাম্য এবং ক্ষমতায়নের ক্ষেত্রে রাষ্ট্রের যে দায়িত্ব, সেটা যদি পঞ্চদশ সংশোধনীর একটি অংশ হয়ে থাকে, তাহলে আমি একজন আইনজীবী হিসাবে, একজন নারী হিসাবে, একজন মানুষ হিসাবে দাবি করতেই পারি যে এটা অবশ্যই আমাদের সংবিধানের অংশ থাকা উচিত। আবার আরেকটি বিষয় আছে যে বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের যে রিজার্ভ সিট আছে, সেটা 25 বছরের জন্য বাড়ানো হয়েছে। ওখানেও আমি লক্ষ্য করলাম যে সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে কয়েকদিন পরে, আমি ঠিক কোট করছি, কয়েকদিন পরে এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেয়া হবে। তারা কিন্তু বলেননি যে এই বিষয়টাতে কবে সিদ্ধান্ত দেওয়া হবে বা কবে সংস্কার কমিশন সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেবেন। এই দুটি বিষয় দেখেই আমি একটু শঙ্কিত হচ্ছি যে আমাদের আজকের এই অভ্যুত্থান পরবর্তী, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আমাদের নারীদের আবার বঞ্চিত করতে যাচ্ছি না তো? এই যে আমরা সমতার কথা বলছি বা অধিকারের কথা বলছি, নারী এবং পুরুষের মধ্যে যে ক্ষমতাটা, এই ক্ষমতার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব তো আজকের না, অনেক বছর ধরে আসলে এই দ্বন্দ্বটা চলে আসছে। মনে হচ্ছে কি যে কালের বিবর্তনে কিছুটা উন্নতির দিকে আমরা এগোচ্ছি? আমি আসলে বিষয়টাকে দ্বন্দ্ব হিসাবে দেখি না, আমি মনে করি পরস্পরের পরিপূরক, এবং দ্বন্দ্বের জায়গায় না যে কিভাবে সুন্দর এবং শান্তিপূর্ণ ভারসাম্যের মাধ্যমে সবাই এগিয়ে যাওয়া যায়, সেটা আমার কাছে মনে হয় একটি গুরুত্বপূর্ণ এবং প্র্যাগম্যাটিক আলোচনা। সো দ্বন্দ্বের সূত্রে না যে আসুন আমরা একত্রিতভাবে কিভাবে
নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে পুরুষ এনেবলার হিসেবে কাজ করতে পারে, ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠতে পারে, সেটাই কিন্তু আমার মনে হয় নারী এবং কন্যা শিশুর অগ্রগতির জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সেই জায়গাতে কি আমরা কাজ করতে পারছি, বা কাজ করলেও আসলে কতটুকু সফল হচ্ছি? একজন মহিলার বা একজন নারীর কর্মক্ষেত্রে বলুন, সামাজিক প্ল্যাটফর্মে যেখানেই বলুন না কেন, সেখানে তাকে একটা বড় সাপোর্ট সিস্টেম নিয়ে চলতে হয়। আপনি আজকে এখানে যেখানে বসে আছেন, অথবা আমি এখানে আপনার সামনে যে উপস্থিত আছি, একটা বড় সাপোর্ট সিস্টেম আজকে আমাদের এখানে নিয়ে এসেছে। আমি 2টি সন্তানের মা, আমি একজন পেশাজীবী নারী, আমার সংসার, চাকরি, আপনার সাথে যে আজকের যে আলোচনা, সব কিছুর পিছনে একটা টিম ওয়ার্ক আছে। আমি একা এখানে আসতে পারিনি। আমার এই যে অংশীদারিত্ব ছাড়া এখানে আসা সম্ভব হয়নি। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি একজন কর্মজীবী নারীর মেয়ে এবং একজন কর্মজীবী নারীর পুত্রবধূ, এবং আমার সমস্ত কর্মজীবনে, আমার ব্যক্তিগত জীবনে এই টিমটি কাজ করেছে। আমি সহায়তা পেয়েছি এবং অ্যাডভান্স প্ল্যানিং এবং এই সাপোর্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু এখানে এসেছি। একজন মহিলা সেটা পারিবারিক, সামাজিক অথবা কর্মক্ষেত্রে কখনোই এগোতে পারবে না যতক্ষণ না তার যে স্টেক হোল্ডার আছে পারিবারিক বা ব্যক্তিগত পর্যায়ে, সন্তান পালনে, সংসারের দেখাশোনায়, গুরুজনদের শুশ্রূষা এবং পেশাগত দায়িত্ব পালনে তাকে যতক্ষণ না একটি সাপোর্ট সিস্টেম এগিয়ে দিচ্ছে, আরও কয়েকজন এসে তাকে সহায়তা করছে, তার পক্ষে কোনোভাবেই আগানো সম্ভব না। কারণ আমাদের প্রথাগত অথবা আমাদের দৃষ্টিভঙ্গিগতভাবে আমাদের কিছু নির্দিষ্ট দায়িত্ব আছে। সেই দায়িত্ব অবহেলা না করে বাইরে বেরিয়ে কাজ করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই সাপোর্ট না থাকলে কোনোভাবে এগোনো সম্ভব না। আমরা অনেক সময় বলে থাকি যে নারীরাই নাকি নারীদের শত্রু। আপনি তো কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে হোক, এই যে এতগুলো বছর, কি মনে হয়েছে যে আসলেই কি তাই? আমি এটা জেনারেলাইজ করব না, বা কোনো একটা পিজেন হলে ঢুকে একটি ঢালাও কোনো মন্তব্যে যেতে চাই না। এটা মানুষে ডিফার করে। আমি এমন অনেক মহিলার সাথে আমার দেখা হয়েছে যারা আমাকে মেন্টর করেছেন, আবার তার বিপরীতও হয়েছে। পুরুষদের ক্ষেত্রেও তাই। ব্যক্তি থেকে ব্যক্তিতে তফাৎ। নারী যে নারীর শত্রু অথবা নারী যে ফ্ল্যাগ বেয়ারার অফ পেট্রিয়ার্কি, এই কথাটা অনেক সময় বলা হয়, কিন্তু সব ক্ষেত্রে ব্যাপারটা সত্য না। একটু জানতে চাইবো যে আপনার শৈশবটা কোথায় কেটেছে বা কিভাবে আপনার বেড়ে ওঠা? আমার জন্ম ঢাকায়, স্বাধীনতা উত্তর নতুন বাংলাদেশে। আমার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠক এবং বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম রূপকার শাহজাহান সিরাজ। আমার মাও মুক্তিযুদ্ধের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। আমি ঢাকাতেই বড় হয়েছি, ভিকারুন্নেসা হোলি ক্রস কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আমি বিদেশে লেখাপড়া শেষ করে ব্যারিস্টার হিসেবে বাংলাদেশে ফেরত আসি এবং 1998 সাল থেকে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি। আচ্ছা, ব্যারিস্টার হবার স্বপ্নটা কি আপনার আগে থেকেই ছিল? আমার নানা এবং দাদা উভয় আইনজীবী ছিলেন। আমার বাবাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হওয়াতে সে লেখাপড়া শেষ হয়নি। তো সেই ধারাবাহিকতায় আমার আইন পেশায় আসা, কিন্তু একই সাথে আমরা যখন বড় হচ্ছিলাম টিভিতে সে সময় কিছু কোর্টরুমের ড্রামা দেখানো হতো আমেরিকান। সেই আমেরিকান ড্রামাগুলো দেখেও তখন সেই যে আবহ এবং যে গ্ল্যামার, সেটাও আমাদের আকর্ষণ করেছিল। পরে জীবনের ঘাত প্রতিঘাতে দেখেছি যে আসলে বাস্তবতা সেখান থেকে অনেক দূরে। তবে এটাও একটা প্রভাব ফেলেছিল আমার এবং আমার জেনারেশনের অনেককেই। ব্যারিস্টার হতে গিয়ে আসলে অনেক লেখাপড়া করতে হয়েছে, আমার কাছে মনে হয় যে সংগ্রামটাও অনেক ছিল। সেগুলো একটু জানবো কি, যে প্রতিবন্ধকতার জায়গাগুলো কোথায় কোথায় ছিল আপনার? প্রতিবন্ধকতার চেয়ে আমি পজিটিভ দিকগুলোতে বেশি জোর দিতে পছন্দ করি। আমি যখন বাংলাদেশে কাজ করা শুরু করলাম সেটা 98 শেষ দিকে, এবং সে সময় আমাদের সুপ্রিম কোর্টে মহিলাদের পদচারণা এত বেশি ছিল না। আজকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে 12,000-এর বেশি আইনজীবী রয়েছেন সদস্য হিসাবে, এর মধ্যে 1002 হচ্ছেন মহিলা। অর্থাৎ আপনাদের কাছে মনে হতে পারে যে 17-18% মহিলা, কিন্তু এটা কিন্তু এখন একটু ভালো পর্যায়ে। আমরা যখন এসেছিলাম তখন মহিলাদের সংখ্যা আরও নগণ্য ছিল। এখন 17-18% মহিলা আমরা কাজ করছি এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সুপ্রিম কোর্টে জাজ হিসাবে
উচ্চ আদালতে আমরা কিন্তু মহিলাদের পদচারণা তেমন দেখিনি, হাতে গোনা কয়েকজন মাননীয় বিচারক হিসেবে কাজ করছেন সুপ্রিম কোর্টে। এখানে একটি বড় গ্যাপ রয়েছে বলে আমি মনে করি। তবে প্রতিবন্ধকতার চেয়ে যেটা আমি বলি সেটা হচ্ছে যে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে যে কোনো কর্মক্ষেত্রে একজন সদ্য গ্র্যাজুয়েট অথবা মাত্র কর্মক্ষেত্রে ঢোকা একটা মেয়ে কাজ শুরু করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একটা সময় তাকে ঝরে পড়তে হয় এবং পরে আর তার সেই কর্মক্ষেত্রে সেই উদ্যম নিয়ে ফিরে আসার সুযোগ থাকে না। একটু আগে যে কথাটা বলছিলাম যে আমাদের কিছু পারিবারিক দায়িত্ব আছে, কিছু আমরা নারী হিসেবে মা হওয়ার কারণে আমাদের কিছু দায়িত্ব আছে। এই গ্যাপটা কিন্তু আমরা পরবর্তীতে কর্মক্ষেত্রে পূরণ করতে পারি না। সেক্ষেত্রে যদি প্রাতিষ্ঠানিক বা যেটা বলছিলাম সাপোর্ট সিস্টেমের সহায়তা না থাকে, তাহলে কিন্তু অনেক সম্ভাবনা নিয়ে অনেক মেয়ে এগিয়ে আসে, অনেক কষ্ট করে লেখাপড়া করে এবং হয়তো দেখা যায় আপনারাও লক্ষ্য করেছেন যে আমরা দেখি যে এসএসসি আর এইচএসসিতে মেয়েরা বেশি ভালো রেজাল্ট করছে, বেশি পরিমাণে জিপিএ 5 পাচ্ছে, কিন্তু পরবর্তীতে কর্মক্ষেত্রে গিয়ে দেখছি ম্যানেজারিয়াল লেভেলই বলুন অথবা কর্পোরেট বোর্ডেই বলুন মেয়েরা কিন্তু ঝরে পড়ছে। এবং ওখানে যে থাকার যে স্টেইং পাওয়ার, এই স্টেইং পাওয়ারের জন্য আমাদের সাপোর্ট সিস্টেম এবং আমাদের সামাজিক একটা মাইন্ডসেটের পরিবর্তনের খুব জরুরি প্রয়োজন। জি, আপনি যেহেতু একজন আইনজীবী, সুতরাং এই পেশার মধ্যে অনেক রকম ঝুঁকি আছে। একজন মেয়ে হিসেবে সিনিয়র আইনজীবী জায়গা থেকে আপনার কাছে মনে হচ্ছে যে মোটা দাগে আসলে ঝুঁকিগুলো কি কি আছে? যেটা ঝরে পড়ার ঝুঁকি, আমি যেটাকে বলি প্রেগন্যান্ট পজ, অর্থাৎ বিয়ে, সন্তান ধারণ এবং সেই সন্তানের প্রতি মা হিসেবে দায়িত্ব পালন করতে যে অনেক মেয়ে ঝরে পড়েন এবং ফিরে আসার আর তাদের সুযোগ থাকে না অথবা সেই উদ্যম নিয়ে, এটা হলো ঝরে পড়ার একটা ঝুঁকি। আরেকটা ঝুঁকি হচ্ছে যে কোনো ব্যক্তিগত অ্যাম্বিশন অথবা স্বপ্ন উদ্দেশ্যকে লালন না করে আরেকটি ঝুঁকি হচ্ছে নিজেকে হারিয়ে ফেলে অপরকে আত্মীয়গত করে হারিয়ে যাওয়ার ঝুঁকি। এই দুটো ঝুঁকি আমার কাছে মনে হয় যে বড় ঝুঁকি, ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপা। সবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেবার জন্য, আর দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে নারীদের জন্য আপনি যদি কিছু বলবার থাকে। আমরা প্রতিটি দিন নারীদের সেলিব্রেট করি, তাদের মাতৃত্ব, তাদের মনুষ্যত্ব এবং তাদের যে সার্বজনীন যে অবদান আমাদের সভ্যতায়, আমাদের দেশে, রাষ্ট্রে, কৃষ্টিতে, সেটা হোক প্রতিদিনের একটি উদযাপন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আল কোরআনে বলা আছে দয়া, সত্য ও কল্যাণ। এই যদি মানুষের আদর্শ হয়, সমাজের প্রতি মানুষ যদি এই সাধনাকে গ্রহণ করে, তাহলে মানুষের জীবনে এমন কোনো সমস্যা কল্পনা করা যায় না যা আপোষে, শান্তিতে মীমাংসা হতে পারে না। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। পৃথিবীর সকল নারীর প্রতি রইল নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা।